প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। পত্রপত্রিকার শিরোনাম প্রতিদিনই পড়ি, আজকে পড়ব না, কিন্তু প্রথমে একটু আনন্দ সংবাদ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সঙ্গীত এবং গানের কথা যদি উঠে, তাহলে গানের পাখি বলি, গানের সম্রাজ্ঞী বলি, রুনা লায়লার কথা একদম প্রথমেই কানের মধ্যে ভেসে ওঠে, মগজে ভেসে ওঠে। আজকে তার জন্মদিন, ৭২তম, মানে ৮২তম, সম্ভবত ৭২তম জন্মদিন। অভিনন্দন রুনা লায়লাকে। রুনা লায়লা একটা প্রতিষ্ঠান, আসলে প্রতিষ্ঠান। তো আপনার এই যে সাংবাদিকতা জীবন, আমার খুব আনন্দ লাগে যে আমি বিনোদন নিয়ে কাজ করতাম ইত্তেফাকে, আপনিও অনেকটা সেইভাবেই কাজ করতেন দৈনিক বাংলায়। এই যে রুনা লায়লার বর্ণাঢ্য জীবন, কি মনে হয় এখন গানের অবস্থা কি বাংলাদেশে? সেরকম শিল্পী তো আমরা পাচ্ছি না, অত বড় স্ট্রেচারের রুনা লায়লা, সাবিনার মতো সেরকম শিল্পী তো আমাদের আসলে আসছে না। এখন তো গান হয়ে গেছে অন্যরকম। আপনি জানেন যে ভালো শিল্পী, সুরকার, সঙ্গীতকার, তাদের সমন্বয়ে যে একটা গান হতো, সেটার কিন্তু এখন সেটার হারমোনিটা নষ্ট হয়ে গেছে মনে হয়। গান একটা যান্ত্রিক ব্যাপার হয়ে গেছে। আগে একটা মানে সম্মিলিত একটা শিল্প ছিল, সেটা অভাবটা আমরা দেখছি। ভালো গীতিকারের অভাব, আমাদের কবিরাও সেইভাবে গানের দিকে যাচ্ছেন না, লিখছেন না। একসময় আমাদের বিখ্যাত কবিরা গান লিখতেন, কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আপনি জানেন, তাই না? কিন্তু আমরা সেভাবে এখন পাচ্ছি না, ফলে এই সংকটটা রয়ে গেছে। আশা করি হয়তো কেটে যাবে এক সময়। আনন্দের সংবাদ, প্রিয় দর্শক, বেলা 12:30টায় আমাদের তারকা কথন অনুষ্ঠানে আজকের রুনা লায়লার জন্মদিন নিয়ে বর্ণাঢ্য একটি অনুষ্ঠান আছে, আপনারা নিশ্চয়ই দেখবেন আশা করছি। আলোচনায় আসতে চাই, দুটি সেমিনার হয়েছে গতকাল। একটি হচ্ছে সংস্কার বিষয়ক সেমিনার এবং আরেকটি হচ্ছে বে অফ বেঙ্গল সংলাপ, আন্তর্জাতিক সংলাপ। তো যদি আমরা সেমিনার, বিশেষ করে রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনার নিয়ে একটি কথা বলি। রাষ্ট্র সংস্কারের সবাই সরব, একটি পত্রিকা যেটা সমকাল, এবং এখানে যারা উপস্থিত ছিলেন তাদের বক্তব্যের একটা বক্তব্য আমি পড়ে শোনাই আপনাকে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কি না তা খতিয়ে দেখতে হবে। মানে সংবিধান তো সংস্কার প্রক্রিয়া শুরু হলো, তো এই বক্তব্যটা কেন? এটা কোনো পলিটিক্যাল পার্টিও বলছে যে এটা আমাদের কাজ। আসলে সংস্কার তো লাগবে, তাই না? সংবিধান কিন্তু আংশিক মানছে না, ফলে এটার মধ্যে একটা গোজামিল আছে, তাই না? শপথ নিচ্ছে সেভাবে এই সংবিধানের নিয়ম কানুন মেনে, আবার অনেক কিছু মানছে না, ফলে সংস্কার একটা লাগবে এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন এই সরকার শুরু করবে, হয়তো কমপ্লিট করতে পারবে না, এটা কিন্তু 2 দিনে 1 মাসে এটা সম্ভব না। আপনি জানেন যে এতগুলি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সবগুলির গতি কিন্তু সন্তোষজনক নয়, অনেকগুলির কমিটি ফর্ম হয়নি, ফলে 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে কিভাবে? কিন্তু আবার রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনের জন্য একটা অস্থিরতাও তৈরি হচ্ছে, তাই না? এবং অন্তর্বর্তী সরকারের যে কিছু অদক্ষতা আছে, অপরিপক্কতা আছে, অপরিণামদর্শিতা আছে, তারা কিন্তু এখনো সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। বাজারের মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছে না। খাদ্য উপদেষ্টা নিজেই বলেছেন যে আমি নিজে বাজার করি, চাপের মধ্যে আছি। ফলে মানুষ কিন্তু চাইবে যে একটা পরিবর্তন যে হয়েছে সেটার তো একটা দৃশ্যমান কিছু তারা চাইবে, যে আগের থেকে একটু স্বস্তি, প্রশান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার পরিস্থিতি, কিন্তু আমরা এটা এখনো সেটা দেখতে পাচ্ছি না। এটা একটা দুঃখজনক। তারা চেষ্টা করে যাচ্ছে, আশা করি তারা সফল হবে, এবং আমাদেরও দায়িত্ব আছে সরকারকে সহযোগিতা করা আইন শৃঙ্খলা রক্ষায়, তাই না? এবং বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আপনি দেখেন তারা কিন্তু একটার পর একটা চেষ্টা করেছে। আপনি একটা কৃষি পণ্যের একটা স্পেশাল ট্রেন চালু করেছিল, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে, সেভাবে কোঅপারেশনটা পায়নি। আমরা যদি হেল্প না করি তাহলে তো 24 জন উপদেষ্টা পারবে না এটা চেঞ্জ করার জন্য। না, তা তো অবশ্যই। যেটা বলা হচ্ছিল যে ওই ট্রেনটি আসার জন্য যে তেলটি খরচ হবে, সেই তেলটা নাকি ওঠে নাই। হ্যাঁ, তাহলে 1-2 দিন চলে সেটা বন্ধ হয়ে গেছে। তো আপনি তারেক রহমানের কথা বলছিলেন, মানে অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে, উনি গতকাল বলেছেন। কিছু ক্ষেত্রে তো এরকম আমরা শুনতে পাচ্ছি,
অন্তর্বর্তী সরকারের নিজেদের মধ্যে কিন্তু সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করি। যেমন কেউ কেউ বলছেন যে আমরা নির্বাচন করার জন্যই পরিবর্তন হয় না, অবশ্যই নির্বাচনের জন্য, কারণ একটা স্বৈরাচারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার আমরা চাই, মানুষ সেটার জন্যই প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাই না? সেইটার পুনরাবৃত্তি যদি হয় তাহলে তো এই পরিবর্তনের কোনো অর্থ হলো না, সেটা ব্যর্থ হয়ে যাবে। এত প্রাণদান, এত ত্যাগ স্বীকার, এত কষ্ট, এত বিপ্লব, এটা সমস্ত ব্যর্থ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে যদি আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক এবং ভোটাধিকার নিশ্চিত করে একটা শান্তিপূর্ণ, একটা স্থিতিশীল একটা দেশ আমরা গড়ে তুলতে না পারি। তাহলে আপনি দেখবেন বিনিয়োগ ক্ষেত্রেও কিন্তু একটা অস্থিরতা আছে। এই অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগ আসতে চাচ্ছে না, একটা পলিটিক্যাল পার্টির হাতে দিতে হবে এবং তারা যেন আগের মতো স্বৈরাচার হয়ে না ওঠে সেটার জন্য কিন্তু গার্ড হয়ে থাকতে হবে। ছাত্ররা সেই ওয়াচডগ হিসেবে কাজ করছে, হ্যাঁ, মানে তারা সেই প্রহরার মধ্যে আছে, এটা তাদের একটা অতিরিক্ত দায়িত্ব পড়াশোনার পাশাপাশি। তো সেটা তো অনন্তকাল চলতে পারে না। কিন্তু আপনাকে একটু ছোট্ট করে প্রশ্ন করি, যেমন আপনি বললেন ছাত্রদের তো অতিরিক্ত দায়িত্ব, কিন্তু কোনো কোনো জায়গা থেকে এই প্রশ্নটা উঠছে যে ছাত্রদের এই অতিরিক্ত দায়িত্ব পালন করবার ক্ষেত্রে করতে গিয়ে মানে পড়াশোনা বা শিক্ষাঙ্গনের সেই যে আগের অবস্থা সেটা তো ফিরে আসছে না, শৃঙ্খলাটা ফিরে আসছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও হচ্ছে, সেটাও সত্যি কথা। তো ওদের বয়স কম, আমাদের উচিত তাদেরকে ঠিকমতো গাইড করা। কথা ছিল যে ছাত্র সংসদের নির্বাচনগুলি আগে শুরু হবে বলেছিল সরকারের তরফ থেকে, কিন্তু আমরা সেটার লক্ষণ এখনো দেখছি না। ছাত্র সংসদগুলি দীর্ঘকাল নির্বাচনহীন ছিল, ফলে ছাত্র নেতৃত্ব গড়ে উঠছিল না। মানে আমি লেজুর ভিত্তি রাজনীতির কথা বলছি না, ছাত্র মানে শিক্ষাঙ্গনের যেই শান্তি শৃঙ্খলা উন্নয়ন সেগুলির জন্য কিন্তু একটা নেতৃত্ব দরকার, সেটা ছিল না দীর্ঘকাল। এখন যদি এটা শুরু করে তাহলে একটা ট্রায়ালও হয়, সামনে বড় জাতীয় নির্বাচন আছে, এটা ভোটার তালিকা সংশোধন করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কারের কাজ চলছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথাবার্তা হচ্ছে, ইন্টারেকশন হচ্ছে, সরকারের আরও হবে ভবিষ্যতে, তারা একটা অচিরেই একটা রোড ম্যাপ দেবে কবে ইলেকশন হবে। তো সেগুলির অপেক্ষায় আমরা আছি। একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে দেশ আসলে আছে, এবং এর মধ্যে আবার ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, দেশের ভিতরে আছে, দেশের বাইরে আছে, আঞ্চলিকভাবে আছে, আন্তর্জাতিকভাবে আছে। ফলে আমাদের কিন্তু কাজটা আরও সামনে কঠিন কাজ। সেটাকে যদি আমরা সুচারুরূপে সম্পন্ন করতে না পারি তাহলে জুলাইয়ের এই যে এত মানুষের আত্মত্যাগ, এত প্রাণদান, এত আহত হওয়া, সেগুলি কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এটা আমরা কোনোভাবেই চাইব না। আপনি নিরাপত্তার কথা বলছিলেন, আজকে বাংলাদেশ প্রতিনিধির শিরোনাম হচ্ছে বেপরোয়া অপরাধীরা, এবং সাম্প্রতিক সময়ে 3টি ঘটনা, বিশেষ করে মুক্তিপণের জন্য একটি শিশুকে অপহরণ, ডিপ ফ্রিজে লাশ নিয়ে যা বলল র্যাব, বাবার লাশ রাখা হয়েছিল বোধহয়, 2 সন্তানকে হত্যায় বাবা, এই যে মা, এই যে সব কিছু মিলিয়ে যে একটা মানে অস্থিরতা দেখা দিল, এটা কি? এটা একটা পৈশাচিক ব্যাপার আসলে, তাই না? মানে নজিরবিহীন ঘটনাগুলি ঘটছে, এগুলি কিন্তু এখন পুলিশ তো ঘরে ঘরে দেওয়া যাবে না। আমার নিজের মধ্যে সম্ভব না, পুলিশ সেভাবে কাজও করতে পারছে না। আর পুলিশ কেন দিবে? আমার নিজের মধ্যে যদি শুদ্ধতা না থাকে, দায়িত্বশীলতা না থাকে, আমি যদি মনস্তাত্ত্বিক সংকটে ভুগতে থাকি, তাহলে তো আমার মধ্যে দিয়ে অপরাধ সংগঠিত হবে। এখন এমন একটা অবস্থা হয়েছে, অস্থিরতা, অবক্ষয়, চারদিকে মানে একটা টেনশন, অনিশ্চয়তা একটা প্রিভেল করছে, ফলে মানুষ এই ধরনের অপরাধে প্রবৃত্ত হচ্ছে। এটাও খুবই দুঃখজনক। এগুলি একটা মনস্তাত্ত্বিক সমস্যা আমি মনে করি, এবং একটা অনিশ্চয়তা আছে মানুষের জীবনের, জীবিকার, কর্মসংস্থানের, পড়াশোনার, সেগুলি সবগুলি মিলিয়ে একটা মানুষ একটা ট্রমার মধ্যে আছে। ফলে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এটার জন্য তো সরকারকে দায়ী করা যাবে না, তা আমরা ব্যক্তি মানুষই দায়ী এটার জন্য, পরিবার দায়ী, সামাজিক এই অস্থিরতাটা তো এটা নিজেদেরই অ্যাড্রেস করতে হবে, নিজেদেরই এটার ব্যাপারে সংশোধন করতে হবে। সরকার এখানে এসে পুলিশ দিয়ে এগুলি সমাধান করতে পারবে না। বে অফ বেঙ্গল সংলাপের কথা বলেছিলাম যে 2টি সেমিনার হয়েছে গতকাল। বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবং একইভাবে তিনি আরো ক্লিয়ার করে বলেছেন যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়া নিয়ে আমাদের ভাবতে হবে। সেটা উনি যেহেতু দূরদর্শী মানুষ, একটা তার প্রজ্ঞা, এটা শুধু বাংলাদেশ নয়, মানে তথ্য 3-0 তত্ত্ব। তো উনি বলেছেন যে ভবিষ্যৎটা হবে মানবাধিকারের ভবিষ্যৎ এবং বাক স্বাধীনতার ভবিষ্যৎ। মানুষ কিন্তু স্বাধীনতাটা চায়, এটা জন্মগত একটা দাবি। আপনি পেট ভরে খেলেও
আপনার কথা বলতে দিতে হবে, তাই না? আপনি যদি কথা বলতে না দিয়ে পেট ভরে খাওয়ান তাহলে তো হবে না। দুইটা আসলে সম্পূরক, মানে চুপ করে দুইটাই লাগবে। হ্যাঁ, কিন্তু সেটা মানুষ চায় না। তো এইটার জন্যই তো লড়াইটা হচ্ছে, দেশে দেশে লড়াই হচ্ছে, বাক স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে, তো এবং স্বাধীনতার জন্য লড়াই হচ্ছে, মানে নিজেদের জাতিসত্তা, তারপরে আপনি বলেন মানে যেটাকে বলে জাত্যাভিমান, সেগুলিকে প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী উত্থানগুলি হচ্ছে। অনেক ক্ষেত্রে মৌলবাদের উত্থান ঘটছে, বিশ্বব্যাপী ঘটছে, সেটাও আশঙ্কার বিষয়। আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ায়ও আমরা দেখতে পাচ্ছি, সেগুলিও চিন্তার বিষয়। মানুষকে তো হতে হবে লিবারেল এবং মানবিক হতে হবে, তাই না? পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহিষ্ণু হতে হবে। এবং একটা মানবিক মানুষ যদি না হয়, তাহলে যদি একটা কর্তৃত্ব চাপিয়ে দেয়, স্বৈরাচার চাপিয়ে দেয়, তাহলে তো সেটা কোনোভাবে কাম্য হবে না। তো সেই জন্য মানবাধিকারটা প্রতিষ্ঠা করা দরকার, বাকস্বাধীনতাটা নিশ্চিত করা দরকার, গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাটা নিশ্চিত করা দরকার। আমরা সেই একটা ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। আপনাকে আরেকটি আলোচনা করতে চাই, যেটা হলো যে আমাদের শিক্ষার্থীরা তো দুর্দান্ত একটা পরিবর্তন ঘটালেন, এবং তারাই এখন দাবি তুলছেন বা বলছেন যে এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে তাদের বক্তব্য যে একটি অঞ্চল থেকেই অনেক উপদেষ্টা হলো, উত্তর অঞ্চলের উপদেষ্টা কেন হলো না, বা ওই অঞ্চলে একজনও কেন হলো না, বৈষম্যের কথা তারা বলছেন। এবং এটা কি আপনার কাছে মনে হয় যে তাদের এই দাবি বা তাদের এই বক্তব্যগুলো কি অযৌক্তিক? কিছুটা যৌক্তিকতা তো অবশ্যই আছে, এবং এই তিনটা বিভাগে একদম যোগ্য লোক নেই, এটা মেনে নেওয়া যায়। এটা মেনে নেওয়া যায় না। আবার সরকারের তরফে একজন উপদেষ্টা গতকাল এটা জবাবও দিয়েছেন। উনি বলেছেন যে অঞ্চল ভাবা হয় নাই, ভাবা হয়েছে দেশ পরিচালনার ক্ষেত্রে। যোগ্যতা ওই সব অঞ্চলের লোকের কি যোগ্যতা নেই? অবশ্যই আছে। ফলে এটা তো একটা বৈষম্য হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এবং কোনো উপদেষ্টা তো অপরিপক্কতার পরিচয় দিয়েছে, অদক্ষতার পরিচয় দিয়েছে, তাদের সেই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতাই নেই। ফলে এখন আবার নতুন করে বিশেষ সহকারী নিয়েছে। তো এই দূরদর্শিতার পরিচয়টা আগে দেওয়া উচিত ছিল। এর মধ্যে অনেকখানি সময় নষ্ট হয়ে গেছে। 3টা মাস মূল্যবান, খুবই মূল্যবান। একটা আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ফলে এই ক্ষেত্রে তো সরকারকে আমি বাহবা দিতে পারছি না। মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজকে। আমি যেটা আলোচনাটা কেন করছি, যে আমার ব্যক্তিগত ধারণাটা ছিল যে আজকে তো অধিকাংশ পত্রপত্রিকায় তার ছবি সহ হয়তো নিউজ ছাপা হবে বা আলোচনার বিষয় হবে। আমি ভুল হতে পারে আমার, যে একটি পত্রিকায় শুধুমাত্র দেখলাম যেটা না, কিছু কিছু পত্রিকায় আছে, তবে যতটা গুরুত্বের সঙ্গে থাকাটা দরকার ছিল সেটা নাই। ভাসানী তো একটা নির্লোভ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখতেন উনি। ক্ষমতায় যান নাই, যাওয়ার চেষ্টাও করেন নাই, প্রত্যাখ্যানও করেছেন। সুতরাং এই ত্যাগী নেতৃত্ব কিন্তু আমাদের অনুসরণ করা দরকার, একটা সাচ্চা নেতৃত্ব। আমাদের এখন তো আমরা দেখতে পাই পলিটিশিয়ানরা কি মানে ভাগ বাটোয়ারা, লুণ্ঠন, সম্পদ পাচার এগুলির মধ্যে ব্যস্ত থাকে, এবং মানে কালো টাকার দৌরাত্মে তারা সংসদে চলে যায়। মানে জ্ঞানী প্রজ্ঞাবান লোক, সত্যিকারের দেশপ্রেমিক মানুষের আমরা অভাব দেখতে পাচ্ছি রাজনীতিতে, এবং তরুণরাও রাজনীতি বিমুখ। এই সব কারণে হয়েছে, সেটাকে ফিরিয়ে আনতে হবে, এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। রাজনীতিতে আসবে সবচেয়ে মেধাবী লোকেরা, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। তারা চলে যাচ্ছে অন্য পেশায়, যেখানে মানে রাজনীতিতে আসছে তারাই যারা রাতারাতি মানে ধনী হতে চাচ্ছে। বড় লোক বলি না, বড় ধনী হতে চায়, এবং দুর্বৃত্তদের সেখানে আমরা দৌরাত্ম্য দেখতে পাচ্ছি। তো সেটাকে মুক্ত করতে হলে কিন্তু বেশ কতগুলি ফেয়ার ইলেকশন লাগবে, একটা দুইটাই হবে না। এটা একটা দীর্ঘ চর্চার বিষয়। আসলে আমরা তো আসলে নবীনও বলবো না, আমাদের বয়স প্রায় 55 হয়ে গেছে রাষ্ট্র হিসেবে, স্বাধীন বাংলাদেশ হিসেবে, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু দীর্ঘ যে আমাদের ঐতিহ্য সেটাকে লালন করতে পারিনি। আমরা কিন্তু গণতন্ত্রহীনতার মধ্যে দিয়ে অনেক কাল আমাদেরকে বসবাস করতে হয়েছে। ফলে আমরা পেছনে পড়ে আছি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না। সেটা আমাদের চলতে হবে, এবং সেই ব্যাপারে দ্রুত আমাদের এগিয়ে যেতে হবে, এবং এটার জন্য নিজেদেরকে সংশোধন করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সংস্কারটা করতে হবে। রমজান মাস আসন্ন, তো এখন থেকেই যে অস্থিরতাটা বা আলোচনাটা শুরু হয়েছে, আলোচনাটা কেন করছি, যে বাইরের দেশে নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে কোনো উৎসব পার্বণে দ্রব্যের দাম কমে যায়, এবং একটা কিনলে 5টা ফ্রি, 2টা ফ্রি। এটা বাংলাদেশে আর উল্টো হয়, যে এখন থেকে ব্যবসায়ীরা, আমি মাফ করবেন আমি এই কথাটা বলবার জন্য, যে এখন থেকে বোধ করি একটা আলোচনা বা একটা তাদের দূরভাষণী শুরু হয়েছে কিভাবে রমজানে
মানুষকে ঠকিয়ে ফুলে ফেপে অনেক টাকা আয় করা যায়। তো এবারও কি সেই পরিবর্তনটিকে আমরা আশা করতে পারি? কিছুটা তো অবশ্য আশা করতে পারি, পুরাটা হয়তো পাবো না। বেশি প্রত্যাশা, একটা বৌদ্ধ ধর্ম একটা কথা আছে, প্রত্যাশাই দুঃখের কারণ। তো প্রত্যাশা খুব বেশি করাটা ঠিক না। মানে আমাদের আকাশচুম্বী প্রত্যাশাই সরকারের উপরে, তাই না? কিন্তু তাদের সীমাবদ্ধতাটা আমরা অতটা বিবেচনায় নিই না। তারা এর মধ্যে যে কিছু কিছু অদক্ষতার পরিচয় দিয়েছে আমি বলবো, তো সেটা চাইবো যে সেটা তারা কভার করে একটা মানে স্বস্তির রমজান উপহার দেবে। এবং এটা আগের থেকেই ব্যবস্থা নিতে। আপনি জানেন যে আমাদের রিজার্ভের অবস্থা খুব খারাপ ছিল, আমাদের ইকোনমিক অবস্থাটা তারা কিন্তু ভালোভাবে মোকাবেলা করেছে, এটার প্রশংসা করতেই হবে। তারা মূল্যস্ফীতি কমিয়ে আনতে শুরু করেছে, সামান্য হলেও গতি, কয়েক মাস সময় লাগবে। আমি একটু আগে বললাম যে খাদ্য উপদেষ্টা বলেছেন যে নিজে বাজার করি, আমি চাপের মধ্যে আছি। এবং নির্মোহ জায়গা থেকে সত্য কথা বলেছেন, সত্যি কথাটা বলেছেন, সেটার জন্য আমি এপ্রিসিয়েট করি তার বক্তব্যকে। এবং আমরা চাইবো যে সেরকম একটা কার্যকর একটা পদ্ধতি তারা বার করবেন। এবং তারা বলেছেন যে 60,000 কোটি টাকা বিগত সরকার ছেপেছিল, ফলে মূল্যস্ফীতিটা হয়েছে, তারা নতুন করে আর নোট ছাপায় নাই, ফলে আস্তে আস্তে চেষ্টা করছে। এগুলি তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আসলে গার্মেন্টস ক্ষেত্রে আপনি দেখেন এই খাতে অস্থিরতা ছিল, আস্তে আস্তে সেটাকে মোকাবেলা করে আসছে। আমি বলেছি যে ষড়যন্ত্র আছে এবং গার্মেন্টস যে অর্ডার অনেক অন্য দেশে চলে গেছে, ফলে এখানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার সুখবরও আছে, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা তারা বিপুলভাবে আমাদের দেশে পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা, ফলে আমাদের রিজার্ভ কিন্তু একটা সম্মানজনক এবং স্বস্তিকর একটা পর্যায়ে পৌঁছাতে পেরেছে। এবং এটা আরও অব্যাহত থাকবে এবং আরও বিশ্বের বহু দেশ আমাদের সঙ্গে কাজ করতে চাচ্ছে, আমাদেরকে সহায়তা করতে চাচ্ছে প্রকৃত অর্থে গণতন্ত্রায়নের জন্যে। এবং এই সংস্কার কাজে তারা এগিয়ে এসছে অকুণ্ঠভাবে। আমরা যদি সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি, সামনে অবশ্যই একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষমান। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব, যদি আপনি আমাকে অনুমতি দেন। ধরুন কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দুটি বড়, এই প্রশ্নটি এর আগে করেছিলাম আপনাকে, বড় গুরু দায়িত্ব। এবং গতকাল আপনার প্রেস ক্লাবে একটি বর্ধিত সভা, বলবো না, অতিরিক্ত সাধারণ সভা হলো। তো আপনার উপরে তো অনেক প্রত্যাশা, এই সাংবাদিক সমাজের কি দাঁড়ালো? ডক্টর ইউনূসের, আমি ছোট একজন মানে কর্মী হিসেবে আমার উপরেও চাপটা বেশি। একদিকে চাকরি চায়, একদিকে সদস্য পদ চায়। আপনি জানেন খুবই জটিল সমস্যা। আমাদের মিডিয়া তো একটা অস্থির সময় পার করেছে, সেটাকে সংহত করার জন্য কিন্তু আমাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, সরকার হস্তক্ষেপ করছে না, সামরিক গোয়েন্দারা হস্তক্ষেপ করছে না। আপনি জানেন টেলিভিশনগুলিও ঠিকমতো সেইভাবে টকশো করতে পারতো না, এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হতো, নির্ধারণ করে দেওয়া হতো কে আসবে টকশোতে, কে আসবে না। তো সেগুলি এখন নেই, ফলে আমরা যদি বলগাহীন এই স্বাধীনতাটার অপব্যবহার করি সেটা দুঃখজনক হবে। এবং আমরা যদি একটা সত্যিকারের বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ সংবাদপত্র মিডিয়া আমরা যদি মানুষকে উপহার দিতে পারি, তাহলে মানুষ ফেসবুকের গুজব থেকে মুক্তি পাবে এবং দেশও উপকৃত হবে, সমাজও উপকৃত হবে। এই আশাটা আমরা করতে পারি, কিন্তু আমাদের নিজেদের দায়িত্বশীল হতে হবে সব ক্ষেত্রে। এই কথাটা বলতে চাই, এখানে গভর্নমেন্টের কিছু করার নাই। আমরা নিজেরাই যদি না শুধরাই, নিজেরাই যদি সংস্কার নিজেদের মধ্যে না করি, পজিটিভ না হই, আরও বেশি কেয়ারফুল না হই, কারণ এই পেশাটা অন্য 10টা পেশার থেকে ভিন্ন, এটার কমিটমেন্টটা ভিন্ন এবং আমাদের প্রতিদিনই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে, প্রতিদিনই এসিড টেস্ট আমাদের পার হতে হয়, তাই না? ফলে আমরা যদি সঠিক তথ্যটা মানুষের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে পারি, তাহলে দেশটা উপকৃত হবে, সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।